হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়াসিম আকরাম ফাহিম, টোকিও জাপান থেকে আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে জাপানের সৃষ্টি হয়েছে, কত হাজার বছরে জাপানের উৎপত্তি এবং জাপানের কালচার, জাপানের যুগ সম্পর্কে, জাপানের আধুনিকায়ন সম্পর্কে সব বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা শুনতে থাকুন। ভিডিওটি যদিও অনেক দীর্ঘ, প্রায় 1 আওয়ারের একটা ভিডিও, আশা করি আপনারা দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সাথেই থাকুন। জাপান, যা জাপানিজ অর্থ নিহন বা নিপ্পন, পুরো নাম হলো নিহনকোকু বা জাপান রাষ্ট্র। এটি হলো পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। এই দেশটি প্রশান্ত মহাসাগরের বুকে জাপান সাগর, পূর্ব চীন সাগর, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার পূর্ব দিকে, উত্তরে ওখোৎস্ক সাগর থেকে দক্ষিণ পূর্ব চীন সাগর ও তাইওয়ান পর্যন্ত প্রসারিত। যে কাঞ্জি অনুসারে জাপানের নামটি এসেছে সেটির অর্থ সূর্য উৎস। জাপানকে প্রায়শই উদীয়মান সূর্যের দেশ বলে অভিহিত করা হয়। জাপান একটি যৌগিক আগ্নেয়গিরির দ্বীপমালা। এই দ্বীপমালাটি ৬,৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত। জাপানের বৃহত্তম 4টি দ্বীপ হল হনশু, হোক্কাইদো, কুশু ও শিকোকু। এই 4টি দ্বীপ জাপানের মোট ভূখণ্ডের ৯৭% এলাকা নিয়ে গঠিত। জাপানের জনসংখ্যা ১২৬ মিলিয়নেরও বেশি। জনসংখ্যার হিসাবে এটি বিশ্বের 10তম বৃহত্তম রাষ্ট্র। জাপানের রাজধানী টোকিও শহরের জনসংখ্যা প্রায় ৯.১ মিলিয়ন। এই শহরটি অর্থনৈতিক সহযোগিতা ও অন্যান্য সংস্থার দ্বিতীয় বৃহত্তম মূল শহর। টোকিও ও পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য নিয়ে গঠিত বৃহত্তর টোকিও অঞ্চলের জনসংখ্যা ৩৫ মিলিয়নেরও বেশি। এটি বিশ্বের বৃহত্তম মহানগরীয় অর্থনীতি। পুরাতাত্ত্বিক গবেষণার ফলে জানা গিয়েছে যে উচ্চ প্যালিওলিথিক যুগেও জাপানের জনবসতির অস্তিত্ব ছিল। জাপানের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় খ্রিস্টীয় প্রথম শতাব্দীর রচিত চীনা ইতিহাস গ্রন্থগুলিতে। জাপানের ইতিহাসে অন্যান্য বিভিন্ন অঞ্চলের প্রভাব দেখা যায়। এই দেশের ইতিহাসে প্রথমে চীনা সাম্রাজ্যের প্রভাব পড়েছিল। তারপর একটি বিচ্ছিন্নতার যুগ কাটিয়ে এই দেশের ইতিহাসে পড়ে পশ্চিম ইউরোপের প্রভাব। ১২শ শতাব্দী থেকে ১৮৬৮ সাল পর্যন্ত শোগুন নামের সামরিক সামন্ত শাসকরা সম্রাট উপাধিতে জাপান শাসন করেছিলেন। ১৭শ শতাব্দীর প্রথম ভাগে জাপান এক দীর্ঘ বিচ্ছিন্নতার পর্যায়ে প্রবেশ করে। ১৮৫৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পাশ্চাত্যের সামনে জাপানকে খুলে দেওয়ার জন্য চাপ দিলে সেই বিচ্ছিন্নতার যুগের অবসান ঘটে। প্রায় 2 দশক আভ্যন্তরীণ বিবাদ ও বিদ্রোহ চলার পর ১৮৬৮ সালে মেইজি সম্রাট রাষ্ট্রপ্রধান হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত হন এবং জাপান সাম্রাজ্য ঘোষিত হয়। এই সাম্রাজ্য সম্রাট জাতির দিব্য প্রতীকের সম্মান পান। ১৯শ শতাব্দীর শেষ ভাগে এবং বিংশ শতাব্দীর প্রথম ভাগে জাপান প্রথম চীন জাপান যুদ্ধ, রুশ জাপান যুদ্ধ ও প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করে। এই ক্রমবর্ধমান সামরিক যুগে জাপান নিজ সাম্রাজ্যের পরিধি বিস্তৃত করে। ১৯৩৭ সালে দ্বিতীয় চীন জাপান যুদ্ধ ১৯৪১ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বর্ধিত অংশে পরিণত হয়। ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। ১৯৪৭ সালে সংশোধিত সংবিধান গ্রহণের পর জাপান একটি এককেন্দ্রিক সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয়। এই ব্যবস্থায় সম্রাটের পাশাপাশি কোক্কাই নামে একটি নির্বাচিত আইনসভাও গঠিত হয়। জাপান জাতিসংঘ G7, G8 ও G20 গোষ্ঠীগুলির সদস্য। এই রাষ্ট্রটি একটি মহাশক্তিধর রাষ্ট্র। নামমাত্র মোট আভ্যন্তরীণ উৎপাদন অনুযায়ী জাপানের বিশ্বের ৩য় বৃহত্তম অর্থনীতি এবং ক্রয় ক্ষমতার সাম্য অনুযায়ী ৪র্থ বৃহত্তম অর্থনীতি। এছাড়া জাপান বিশ্বের ৫ম বৃহত্তম রপ্তানিকারক এবং ৫ম বৃহত্তম আমদানিকারক রাষ্ট্র। সরকারিভাবে জাপান যুদ্ধ ঘোষণার অধিকার বর্জন করলেও এই দেশটি একটি আধুনিক সামরিক বাহিনী রেখেছে। এই দেশের সামরিক বাজেট বিশ্বের ৮ম বৃহত্তম সামরিক বাজেট।
অবশ্য জাপানের সামরিক বাহিনীর কাজ হলো আত্মরক্ষা ও শান্তি রক্ষা। জাপান একটি উন্নত দেশ, এখানে জীবনযাত্রার মান ও মানব উন্নয়ন সূচক উচ্চ। সারা বিশ্বের মধ্যে এই দেশের গড় আয়ু সর্বাধিক এবং শিশু মৃত্যু হার সবচেয়ে কম। দেশীয় তরবার সূচকে জাপানের স্থান প্রথম। বিশ্ব শান্তি সূচকে এই রাষ্ট্রের স্থান সর্বোচ্চ। চলুন এবার জেনে আসি জাপানের মূল ইতিহাস, যেখান থেকে জাপানের উৎপত্তি। আনুমানিক খ্রিস্টপূর্ব 30,000 অব্দের একটি পুরনো প্রস্তরযুগীয় সংস্কৃতি জাপানি দ্বীপমালার প্রথম মানব জনবসতি গড়ে তুলেছিল বলে জানা গিয়েছে। এরপর খ্রিস্টপূর্ব 14,000 অব্দ নাগাদ জামন যুগের শুরুতে মধ্য প্রস্তর যুগ থেকে নব্য প্রস্তর যুগের মধ্যবর্তী সময়ে একটি সেমি স্যাডানোটারি শিকারী সংগ্রাহক সংস্কৃতি গড়ে ওঠে। এদের মধ্যে সমসাময়িক কালের আইনু জাতি ও ইয়ামাতো জাতির পূর্বপুরুষরাও ছিলেন। এই মানুষেরা গুহায় বাস করত এবং এদের জীবিকা ছিল মৌলিক কৃষিকাজ। এই যুগে নির্মিত চিত্রিত মাটির পাত্রগুলো বিশ্বের প্রাচীনতম অধুনা বর্তমান মৃৎশিল্পের কয়েকটি নিদর্শন। খ্রিস্টপূর্ব 300 অব্দ নাগাদ ইয়াহৌ জাতি জাপানি দ্বীপপুঞ্জে প্রবেশ করে যৌমনদের সঙ্গে মিশে যেতে শুরু করে। খ্রিস্টপূর্ব 500 অব্দ নাগাদ শুরু হওয়া ইয়াহৌ যুগে ভিজে চাল উৎপাদন, মৃৎশিল্পের একটি নতুন ধারার বিকাশ এবং কোরিয়া ও চীনের অনুসরণে ধাতুবিদ্যার চর্চা শুরু হয়। চীনা বুক অফ হান এ প্রথম জাপানের লিখিত ইতিহাস পাওয়া যায়। 3 রাজ্যের নথি অনুযায়ী খ্রিস্টীয় 3য় শতাব্দীর জাপান দ্বীপমালার সবচেয়ে শক্তিশালী রাজ্যটির নাম ছিল ইয়ামাতাই কোকু। কোজে থেকে জাপানে প্রথম বৌদ্ধ ধর্মের আগমন ঘটেছিল। তবে জাপানি বৌদ্ধ ধর্মের পূর্ববর্তীকালীন বিকাশ ঘটেছিল প্রধানত চীনা প্রভাবে। প্রথম দিকে জাপানে বৌদ্ধ ধর্ম বাধাপ্রাপ্ত হলেও পরে এই ধর্ম জাপানের শাসক শ্রেণীর পৃষ্ঠপোষকতা লাভ করে এবং ওসুকা যুগে প্রায় 592 থেকে 710 খ্রিস্টাব্দ সর্বত্র মান্যতা পায়। অষ্টম শতাব্দীর নারা যুগে 710 থেকে 784 জাপানের শক্তিশালী রাষ্ট্রের উদ্ভব ঘটে। এই সময় রাষ্ট্রশক্তির কেন্দ্র ছিল হেইজোকো এর রাজসভা, যেটি আধুনিক নারা নামে পরিচিত। নারা পর্যায়ে জাপানি সাহিত্যের বিকাশ ঘটতে শুরু করে। এই যুগেই বৌদ্ধ ধর্ম অনুপ্রাণিত শিল্পকলা ও স্থাপত্যের বিকাশ ঘটতে শুরু করেছিল। 735 থেকে 737 খ্রিস্টাব্দের বসন্ত রোগ মহামারীতে সম্ভবত জাপানের 1/3 অধিবাসীর মৃত্যু ঘটে। 784 সালে সম্রাট কাম্মু নারা থেকে নাগাওয়াকা কোতে রাজধানী সরিয়ে আনেন। এরপর 794 সালে হেইয়ান কোতে আধুনিক কোটো রাজধানী অপসারিত হয়। এই সময় হেইয়ান যুগ 794 থেকে 1185 পর্যন্ত স্থায়িত্ব থাকে। এই যুগেই জাপানের স্বতন্ত্র সংস্কৃতির উদ্ভব ঘটে। এই যুগ শিল্পকলা, কবিতা ও গদ্য সাহিত্যের জন্য খ্যাত। মুরাসাকি শিকিবুর দ্য টেল অফ গেঞ্জি ও জাপানের জাতীয় সঙ্গীত কিমিগায়ো এর কথা এই যুগেই রচিত হয়। হেইয়ান যুগ থেকে প্রধানত 2টি প্রধান সম্প্রদায়ের সাইচোর টেন্ডাই ও কুকাইং এর সিংগন মাধ্যমে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়তে থাকে। 1100 শতাব্দীর শেষার্ধে পিওর ল্যান্ড বৌদ্ধ ধর্ম জোৎসিংশু খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল। এরপর আসুন জাপানের সামন্ত যুগ সম্পর্কে জানা যাক। জাপানের সামন্ত যুগে যোদ্ধা সামুরাইদের উত্থান ঘটেছিল শাসক শ্রেণী হিসাবে। 1185 খ্রিস্টাব্দে গেনপাইয়ের যুদ্ধে তাইরা গোষ্ঠীর পরাজয়ের পর হেইকে উপাখ্যান নামক মহাকাব্য যে যুদ্ধের কথা উল্লিখিত হয়েছে, সামুরাই মিনামোতো নো ইয়োরিতোমো শোগুন নিযুক্ত হন এবং কামাকুরায় শাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর শোগুন পদে অন্তর্বর্তীকালীন রাজশক্তি হিসাবে হোজো গোষ্ঠী ক্ষমতায় আসে। কামাকুরা যুগে 1185-1333 চীন থেকে বৌদ্ধ ধর্মের জেন শাখা জাপানে পরিচিত লাভ করে। সামুরাই শ্রেণীর মধ্যে এই ধর্মমত জনপ্রিয়তা লাভ করেছিল। 1274 ও 1281 খ্রিস্টাব্দে
কামাকুরা শোগুনতন্ত্র মঙ্গোল আক্রমণকে প্রতিহত করেছিল, কিন্তু পরে এই শোগুনতন্ত্রের অবসান ঘটে। সম্রাট গোদাওগোর হাতে খ্রিস্টাব্দ আশিকাগা তাকাওজির হাতে দাইগো নিজে পরাজিত হন। আশিকাগা তাকাওজি কোর্টের মুরোমাচিতে শোগুনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এই সময় থেকে মুরোমাচি যুগ 1336 থেকে 1573 শুরু হয়। আশিকাগা শোগুনতন্ত্র আশিকাগা ইয়োশিমিৎসুর যুগে গৌরব অর্জন করে। এই সময় যেন বৌদ্ধ ধর্ম ভিত্তিক সংস্কৃতি বিকাশ লাভ করে। এরপরই হিগাশিয়ামা সংস্কৃতির বিবর্তন শুরু হয় এবং 16শো শতাব্দী পর্যন্ত সেই সংস্কৃতির গৌরবময় যুগ অব্যাহত থাকে। অন্যদিকে পরবর্তীকালীন আশিকাগা শোগুনতন্ত্র সামন্ততান্ত্রিক যোদ্ধা সেনাপতিদের নিয়ন্ত্রণ করতে অসমর্থ হয়। এর ফলে 1467 খ্রিস্টাব্দে একটি গৃহযুদ্ধ বেঁধে যায়, যার নাম উনিন যুদ্ধ। এই যুদ্ধের ফলে শতাব্দী দীর্ঘ সেনগোকু যুগের সূত্রপাত ঘটে। 16শো শতাব্দীর পর্তুগাল থেকে বণিক ও জেসুইট মিশনারিরা প্রথম জাপানে এসে উপস্থিত হয়। এরাই প্রথম জাপানের সঙ্গে পাশ্চাত্যের বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান প্রদান গড়ে তোলে। এর ফলে ওদা নোবুনাগা ইউরোপীয় প্রযুক্তি ও আগ্নেয়াস্ত্র হাতে পান এবং তার সাহায্যে তিনি অন্যান্য অনেক দাইমো জয় করেন। এই শতাব্দীর শেষ ভাগে ক্ষমতার যে পূর্ণ বিন্যাস ঘটে আজুচি মোমোয়ামা যুগ 1573 থেকে 1603 নামে পরিচিত। 1582 খ্রিস্টাব্দে ওদা নোবুনাগা নিহত হওয়ার পর তার উত্তরসূরি তোয়োতোমি হিদেয়োশি 1590 খ্রিস্টাব্দে জাতিকে ঐক্যবদ্ধ করেন এবং 1592 ও 1597 খ্রিস্টাব্দে দুবার কোরিয়া আক্রমণ করেও উক্ত দেশটি জয় করতে ব্যর্থ হন। তোকুগাওয়া ইয়েয়াসু হিদেয়োশির পুত্রের অন্তর্বর্তীকালীন রাজশক্তি হিসাবে দেশ শাসন করেন। তিনি তার পদ ব্যবহার করে রাজনৈতিক ও সামরিক সমর্থন জোগাড় করেন। যুদ্ধ ঘোষিত হলে তিনি 1600 খ্রিস্টাব্দে সেকিগাহারা যুদ্ধে বিরুদ্ধ গোষ্ঠীগুলোকে পরাজিত করেন। 1603 খ্রিস্টাব্দে ইয়েয়াসু শোগুন নির্বাচিত হন এবং এদোতে বর্তমান টোকিও তোকুগাওয়া শোগুনতন্ত্র প্রতিষ্ঠা করেন। তোকুগাওয়া শোগুনতন্ত্র যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছিল তার মধ্যে অন্যতম হল বুকে শোহাত্তো। এটি ছিল স্বশাসিত দাইম্য নিয়ন্ত্রণের একটি বিধি ব্যবস্থা এবং 1639 খ্রিস্টাব্দে বিচ্ছিন্নবাদী সাকুকো নীতিও এই সময় গৃহীত হয়। এই নীতির ফলে আড়াই শতাব্দীর কালীন দেশ রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ ছিল। এই ঐক্যবদ্ধ যুগের নাম ছিল এদো যুগ। 1603 থেকে 1868 রানগাকু নামে পরিচিত পাশ্চাত্য বিজ্ঞান চর্চা নাগাসাকির দেজিমার ডাচ এলাকাগুলোর সঙ্গে সম্পর্কের সূত্রে চলতে থাকে। এছাড়া এদো যুগ কোকুগাকু বা জাতীয় বিদ্যা নামে জাপানি কর্তৃক জাপান চর্চার সূত্রপাত ঘটেছিল। এবার জেনে নেই জাপানের আধুনিক যুগ সম্পর্কে। 1854 সালের 31শে মার্চ কমোডোর ম্যাথিও পেরি ও মার্কিন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ব্ল্যাক শিপস কানাগাওয়ার সম্মেলনে জাপানকে বহির্বিশ্বের কাছে দ্বার উন্মুক্ত করতে বাধ্য করে। বাকুমাৎসু যুগের পাশ্চাত্য দেশগুলোর সঙ্গে পরবর্তী অনুরূপ চুক্তিগুলোর ফলে দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট দেখা দেয়। শোগুনের পদত্যাগের ফলে বসিনের যুদ্ধ শুরু হয় এবং সম্রাটের অধীনে নামমাত্র ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠিত হয়। পাশ্চাত্য রাজনৈতিক বিচার বিভাগীয় ও সামরিক ধারণাগুলোকে গ্রহণ করে ক্যাবিনেট প্রিভি কাউন্সিল গঠন করে। মেইজি সংবিধান প্রবর্তিত হয় এবং সাম্রাজ্যের ডায়েট সংগঠিত হয়। মেইজি পুনঃস্থাপনা জাপান সাম্রাজ্যকে একটি শিল্পায়িত বিশ্ব শক্তিতে পরিণত করে। অঞ্চল ও প্রভাব বিস্তারের লক্ষ্যে এরপর থেকে জাপান সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়তে থাকে। প্রথম চীন জাপান যুদ্ধ হয় 1894 থেকে 1895 ও রাশিয়া জাপান যুদ্ধে 1904 থেকে 1905 জয়লাভের পর জাপান তাইওয়ান, কোরিয়া ও শাখালিনদের দক্ষিণাঞ্চল নিজ অধিকারভুক্ত করেন। 1873 সালে জাপানের জনসংখ্যা ছিল 35 মিলিয়ন। এই জনসংখ্যা 1935 সালে বেড়ে হয় 70 মিলিয়ন। 20 শতাব্দী প্রথম দিকটি ছিল
সংক্ষিপ্ত তাইশো গণতন্ত্রের যুগ। এ সময় জাপানের ক্রমবর্ধমান সম্প্রসারণবাদ ও সমরমনস্কতা কিছুটা হ্রাস পেয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় বিজয়ী মিত্রশক্তি হিসাবে জাপান নিজের প্রভাব ও আঞ্চলিক কর্তৃক বৃদ্ধি করতে সক্ষম হয়। 1931 সালে জাপান সম্প্রসারণ নীতি গ্রহণ করে মাঞ্চুরিয়া দখল করে। জাপান কর্তৃক মাঞ্চুরিয়া অধিকার আন্তর্জাতিক মহলে নিন্দিত হলে 2 বছর পর জাপান লিগ অফ নেশনস থেকে পদত্যাগ করেন। 1936 সালে জাপান নাৎসি জার্মানির সঙ্গে অ্যান্টি কমিনটার্ন চুক্তি স্বাক্ষর করে। 1940 সালে ত্রিপাক্ষিক চুক্তির ফলে জাপান অক্ষ শক্তির অন্তর্ভুক্ত হয়। 1941 সালে জাপান সোভিয়েত জাপান নিরপেক্ষতা চুক্তি স্বাক্ষর করেন। 1937 সালে জাপান সাম্রাজ্য চীনের অন্যান্য অঞ্চলে আক্রমণ চালায়। এই ঘটনা দ্বিতীয় চীন জাপান যুদ্ধ নামে পরিচিত। জাপান সাম্রাজ্যের সেনাবাহিনী সহজেই রাজধানী ন্যানজিং দখল করে নেয় এবং নানকিন গণহত্যা চালায়। এরপর 1940 সালে জাপান সাম্রাজ্য ফরাসি ইন্দোচীন আক্রমণ করে। এই ঘটনার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর একটি তেল নিষেধাজ্ঞা স্থাপন করে। 1941 সালে 7 ও 8 ডিসেম্বর জাপানি বাহিনী অতিরিক্তে পার্ল হারবার আক্রমণ করে। মালয়, সিঙ্গাপুর ও হংকংয়ে ব্রিটিশ বাহিনীকে আক্রমণ করে এবং যুদ্ধ ঘোষণা করে দেয়। এর ফলে মার্কিন যুক্তরাজ্য প্রশান্ত মহাসাগরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাঙ্গণে প্রবেশ করে। 1945 সালে মাঞ্চুরিয়ায় সোভিয়েত আক্রমণ ও হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর 15 আগস্ট জাপান নিঃশর্ত আত্মসমর্পণে রাজি হয়। এই যুদ্ধের ফলে জাপান ও বৃহত্তর পূর্ব এশীয় পূর্ব সম্পদ ক্ষেত্রের লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে এবং জাপানের অধিকাংশ শিল্প ও পরিকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়। মিত্র শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে লক্ষ লক্ষ জাপানি বংশোদ্ভূতকে উপনিবেশ ও এশিয়ার বিভিন্ন সামরিক ক্যাম্প থেকে স্বদেশে পাঠিয়ে দেয়। এর ফলে জাপান সাম্রাজ্য ধ্বংসপ্রাপ্ত হয় এবং জাপানি উপনিবেশগুলো স্বাধীনতা অর্জন করে। 1946 সালের 3রা মে কয়েকজন যুদ্ধাপরাধে অভিযুক্ত জাপানি সেনা অধিকারীকে বিচারের জন্য মিত্রশক্তি দূরপ্রাচ্য আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালের আয়োজন করে। টেরিওলজিক্যাল রিসার্চ ইউনিট ও সম্রাটের পরিবার যুদ্ধাপরাধে অভিযুক্ত হলেও মিত্র শক্তির সুপ্রিম কমান্ডার কর্তৃক তারা বিচার থেকে অব্যাহতি পান। 1947 সালে জাপান একটি নতুন সংবিধান গ্রহণ করেন। এই সংবিধানে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার উপর জোর দেওয়া হয়। 1952 সালে সান ফ্রান্সিসকো চুক্তি বলে জাপানে মিত্রশক্তির অধিকার সমাপ্ত হয়। 1956 সালে জাপান রাষ্ট্রসংঘের সদস্যপদ লাভ করে। এরপর জাপানে দ্রুত অর্থনৈতিক উন্নতি ঘটতে থাকে। জাপান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। 1990-এর দশকের মধ্যভাগে জাপানে কিছুকালের জন্য অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছিল, কিন্তু 21 শতাব্দীর প্রথম ভাগেই আবার জাপান স্বাভাবিক আর্থিক বিকাশ করতে শুরু করে। 2011 সালের 11 মার্চ জাপানে নথিবদ্ধ ইতিহাসের সর্বাপেক্ষা শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটে। এর ফলে ফুকুশিমা দাইচি পারমাণবিক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা পারমাণবিক শক্তির ইতিহাসের সবচেয়ে খারাপ দুর্ঘটনাগুলির অন্যতম। এবার জেনে নিই জাপানের রাজনীতি সম্পর্কে। জাপান একটি সাংবিধানিক রাজতন্ত্র। এখানে সম্রাটের ক্ষমতা অত্যন্ত সীমিত। আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হিসাবে সংবিধান তাকে রাষ্ট্র ও জনগণের ঐক্যের প্রতীক হিসাবে চিহ্নিত করেছে। প্রকৃত ক্ষমতা প্রধানত প্রধানমন্ত্রী ও ডায়েটের অন্যান্য নির্বাচিত সদস্যদের হাতে ন্যস্ত থাকে। দেশের সার্বভৌমত্ব জাপানি জাতির হাতে ন্যস্ত। জাপানের বর্তমান সম্রাট হলেন নারুহিতো, যুবরাজ ফুমিহিতো ও তারপরে থ্রি-সান-থেমাম সিংহাসনের দাবিদার। জাপানের আইন বিভাগ হল ন্যাশনাল ডায়েট। এটি টোকিওর চিয়োদায় অবস্থিত। ডায়েট একটি দ্বিকক্ষীয় আইনসভা। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস কক্ষটি 480 সদস্য বিশিষ্ট। এই কক্ষের সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হন। এই কক্ষের মেয়াদ 4 বছর বা ভেঙে না দেওয়া পর্যন্ত। অপর কক্ষ হাউস অফ কাউন্সিলরের সদস্য সংখ্যা 242টি। এই কক্ষের সদস্যরা জনগণের ভোটে 6 বছরের জন্য নির্বাচিত হন। দেশের 20 বছর বা তার বেশি বয়স্ক নাগরিকদের
সার্বজনীন ভোটাধিকার স্বীকৃত, সকল নির্বাচন গোপন ব্যালটে হয়। সামাজিক উদারনৈতিক ডেমোক্রেটিক পার্টি অব জাপান ও রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টি ডায়েটের প্রধান দুই দল। 1955 সাল থেকে এলডিপি নিরবিচ্ছিন্ন নির্বাচনী সাফল্য অর্জন করে আসছে। 1993 থেকে 1994 সাল পর্যন্ত 11 মাস এবং 2009 থেকে 2012 সাল ব্যতী রেখে নিম্নকক্ষে এই দলের সদস্য সংখ্যা 294 এবং উচ্চকক্ষে এর সদস্য সংখ্যা 83। জাপানের প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। সদস্যদের মধ্য থেকে ডায়েট কর্তৃক মনোনীত হওয়ার পর তাকে সম্রাট প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন। প্রধানমন্ত্রী ক্যাবিনেটের প্রধান, তিনি রাষ্ট্র মন্ত্রীদের নিযুক্ত বা পদচ্যুত করতে পারেন। 2012 সালের সাধারণ নির্বাচনে এলডিপির বিপুল জয়ের পর ওই বছর 26 ডিসেম্বর ইয়োশিহিকো নোদাকে অপসারিত করে শিনজো আবে প্রধানমন্ত্রী হন। তিনি দেশের ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে 6 বছরের জন্য শপথ নেন। জাপানের প্রধানমন্ত্রীকে সম্রাট নিযুক্ত করলেও দেশের সংবিধানে বলা হয়েছে যাকে ডায়েট মনোনীত করবে সম্রাট কেবল তাকেই প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করতে পারবেন। অতীতে চীনা আইন দ্বারা প্রভাবিত হলেও এদো যুগে কুজিকাতা, ওসাদা মেগাকি প্রভৃতি গ্রন্থের মাধ্যমে জাপানি আইন ব্যবস্থা স্বতন্ত্রভাবে বিকশিত হয়ে ওঠে। যদিও 19 শতাব্দীর শেষ ভাগ থেকে জাপানের বিচার ব্যবস্থা ইউরোপের ফৌজদারি আইনের ভিত্তিতে গড়ে ওঠে। উদাহরণস্বরূপ 1896 সালে জাপান সরকার জার্মান বুর্গারলিক্স গেসেজবাচের ভিত্তিতে ফৌজদারি বিধি প্রবর্তন করেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংস্কার পর্যন্ত প্রচলিত ছিল। সাংবিধানিক আইনের উৎস আইনসভা এই আইনে সম্রাটের রাবার স্টাম্প থাকে। সাংবিধানিক বিধি অনুসারে ডায়েটে পাশ হওয়া আইনকে সম্রাটের অনুমোদন পেতেই হবে, তবে পাশ হওয়া আইনের বিরোধিতা করার ক্ষমতা সম্রাটকে দেওয়া হয়নি। জাপানের বিচার ব্যবস্থার 4টি মৌলিক স্তরে বিভক্ত: সুপ্রিম কোর্ট ও 3 স্তরের নিম্নবর্তী আদালত। জাপানের সাংবিধানিক আইনের মূল অংশটিকে বলা হয় 6 কোর্টস। এবার আসুন জেনে নেওয়া যাক জাপানের বৈদেশিক সম্পর্ক ও সামরিক বাহিনী সম্পর্কে। জাপান G8, অ্যাপেক ও আসিয়ান +3 সদস্য। জাপান পূর্ব এশীয় শীর্ষ সম্মেলনেও অংশগ্রহণ করে থাকে। 2007 সালে অস্ট্রেলিয়া এবং 2008 সালে অক্টোবর মাসে ভারতের সঙ্গে জাপান নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। জাপান অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সের 5ম বৃহত্তম দাতা। 2014 সালে জাপান এতে 9.2 বিলিয়ন মার্কিন ডলার দান করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জাপান নিরাপত্তা জোট দেশের বিদেশ নীতির মূল ভিত্তি হিসাবে কাজ করে। 1956 সাল থেকে রাষ্ট্রসংঘের সদস্য হিসাবে জাপান মোট 20 বছরের মেয়াদে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। G4 গোষ্ঠীর সদস্য জাপান এই পরিষদের স্থায়ী সদস্য পদের দাবিদার। প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে বিশেষ বিশেষ অঞ্চলের অধিকার নিয়ে জাপানের বিবাদ রয়েছে। দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জের দখল নিয়ে রাশিয়ার সঙ্গে, লিয়ানকোট রকসের দখল নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে, সেনকাকু দ্বীপপুঞ্জের দখল নিয়ে চীন ও তাইওয়ানের সঙ্গে এবং ওকিনোথোরোশিমার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দখল নিয়ে চীনের সঙ্গে জাপানের বিবাদ রয়েছে। এছাড়া জাপানকে উত্তর কোরিয়ায় জাপানি নাগরিক অপহরণ ও পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্মুখীন হতে হয়। জাপানের সামরিক বাজেট বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্তম। ইরাক যুদ্ধের সময় জাপান অপ্রতিদ্বন্দ্বী বাহিনী পাঠিয়েছিল, কিন্তু পরে তা প্রত্যাহারও করে নেয়। জাপানের সামুদ্রিক আত্মরক্ষী বাহিনী JMSDF হল RIMPAC মেরিটাইম এক্সারসাইজে নিয়মিত অংশগ্রহণকারী একটি বাহিনী। জাপানের সংবিধানের 9 নং ধারা জাপানের সামরিক বাহিনীকে যুদ্ধ ঘোষণা বা আন্তর্জাতিক বিবাদে সামরিক বাহিনীর ব্যবহারের অধিকার থেকে বঞ্চিত করেছে। জাপান আত্মরক্ষী বাহিনী এমন একটি বাহিনী যা জাপানের বাহিরে কখনো গুলি চালায়নি। প্রতিরক্ষা মন্ত্রক এই বাহিনী পরিচালনা করে। জাপান ভূমি আত্মরক্ষী বাহিনী, জাপান সামুদ্রিক আত্মরক্ষী বাহিনী ও জাপান বায়ু আত্মরক্ষী বাহিনী নিয়ে এই সামরিক বাহিনী গঠিত হয়। সাম্প্রতিককালে এই বাহিনীকে শান্তি রক্ষার কাজে ব্যবহার করা হয়েছে।
ইরাকে বাহিনী প্রেরণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের প্রথম বিদেশে বাহিনী পাঠানোর ঘটনা, জাপান বিজনেস ফেডারেশন সরকারের কাছে অস্ত্র রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে, যাতে জাপান জয়েন্ট স্ট্রাইক ফাইটারের মতো বহুজাতিক প্রকল্পগুলিতে কাজ করতে পারে। 2014 সালের মে মাসে প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলতে থাকা নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে আসতে চায় এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য আরও দায়িত্ব গ্রহণ করতে চায়। তিনি বলেছেন যে জাপান প্রধান ভূমিকা গ্রহণ করতে চায়। তিনি প্রতিবেশী দেশগুলির দিকে জাপানের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দেশটির সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্ক রয়েছে। জাপান 192টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবে, যা পাসপোর্ট শক্তি সূচকে প্রথম স্থানে রয়েছে। এবার জেনে নেই জাপানের প্রশাসনিক বিভাগ সমূহ। জাপান 47টি প্রিফেকচার নিয়ে গঠিত। প্রত্যেকটি প্রিফেকচারের দায়িত্ব রয়েছে একজন নির্বাচিত গভর্নর, আইনসভা ও প্রশাসনিক আমলাতন্ত্র। প্রিফেকচারগুলি আবার মহানগর, শহর ও গ্রামে বিভক্ত। জাপানে বর্তমানে প্রশাসনিক সংযুক্তি ও পুনর্গঠন চলছে। এর মাধ্যমে অনেক মহানগর, শহর ও গ্রাম পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। এই সংযুক্তির ফলে উপপ্রিফেকচার প্রশাসনিক অঞ্চলগুলির সংখ্যা কমবে এবং সেই সঙ্গে প্রশাসনিক খরচও কমবে বলে মনে করা হচ্ছে। এবার জাপানের ভৌগোলিক সম্পর্কে আরেকটু গভীরভাবে জেনে নিই। আমরা আগে জেনেছি জাপানে 6852টি দ্বীপ আছে। অধিকারভুক্ত দ্বীপগুলি সহ এই দেশটি 24 ডিগ্রি ও 46 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 22 ডিগ্রি ও 146 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। উত্তর থেকে দক্ষিণে জাপানের প্রধান দ্বীপগুলি হল হোক্কাইদো, হোনশু, শিকোকু ও কুশু। ওকিনাওয়া সহ জুকু দ্বীপপুঞ্জ হল কুশুর দক্ষিণে একটি দ্বীপমালা। এসব দ্বীপগুলিকে একসঙ্গে জাপান দ্বীপমালা বলা হয়। জাপান ভূখণ্ডের 73%ই বনভূমি, পার্বত্য অঞ্চল এবং কৃষি, শিল্প বা গৃহ নির্মাণের অনুপযোগী। এই কারণে জনবসতি অঞ্চলগুলি, যেগুলি মূলত উপকূলীয় অঞ্চলে অবস্থিত, সেগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ। জাপান বিশ্বের সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশগুলির অন্যতম। জাপানের দ্বীপগুলি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার আগ্নেয়গিরি অঞ্চলে অবস্থিত। দক্ষিণে মহাদেশীয় আমুরিয়ান পাত ও ওকিনাওয়ার পাতের তলায় ফিলিপিন সাগরের পাতের অবনমন এবং উত্তরে ওখোটস্ক পাতের তলায় প্রশান্ত মহাসাগরীয় পাতের অবনমনের ফলে কয়েক কোটি বছর ধরে মধ্য সিলুরিয়ান থেকে প্লেইস্টোসিন যুগে সংগঠিত একটি প্রকাণ্ড মহাসাগরীয় চলন এর কারণ। জাপান প্রকৃতপক্ষে ইউরেশিয়া মহাদেশের পূর্ব উপকূলের সঙ্গে যুক্ত ছিল। নিমজ্জমান পাতগুলি জাপানকে পূর্ব দিকে টেনে আনে। এর ফলে 15 মিলিয়ন বছর আগে জাপান সাগরের উদ্ভব ঘটে। জাপানে 108টি সক্রিয় আগ্নেয়গিরি আছে। 20 শতাব্দীর আরও কয়েকটি নতুন আগ্নেয়গিরি উদ্ভব হয়। এর মধ্যে হোক্কাইদোর শোওয়া, শিনজান ও প্রশান্ত মহাসাগরের বেওনাইস রক্সের কাছে মৌজিন শো উল্লেখযোগ্য। এদেশে প্রতি শতাব্দীতেই বিধ্বংসী ভূমিকম্প হয় এবং তার ফলে সুনামি ঘটে। 1923 সালের টোকিও ভূমিকম্পে 1,40,000 জনের প্রাণহানি ঘটেছিল। সাম্প্রতিককালের ভূমিকম্পগুলির মধ্যে উল্লেখযোগ্য 1995 সালের গ্রেট হানশিন ভূমিকম্প ও 2011 সালের 11 মার্চ 9 মাত্রার তৌহোকু ভূমিকম্প। সেই শক্ত ভূমিকম্পটির ফলে একটি প্রকাণ্ড সুনামি জাপানে আছড়ে পড়ে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার অবস্থিত হওয়ার দরুন জাপানে প্রায়শ ভূমিকম্প ও সুনামির ঘটে। উন্নত বিশ্বের মধ্যে জাপানই সর্বোচ্চ প্রাকৃতিক বিপর্যয়ের বিপদসংকুল দেশ। এবার আমরা জানব জাপানের জলবায়ু সম্পর্কে। জাপানের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ প্রকৃতির, তবে উত্তর থেকে দক্ষিণ জলবায়ুর মধ্যে বিরাট পার্থক্য পরিলক্ষিত হয়। জাপানের ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো 6টি প্রধান জলবায়ু অঞ্চলের মধ্যে বিভাজিত হয়েছে। এগুলি হল হোক্কাইদো, জাপান সাগর, কেন্দ্রীয় উচ্চভূমি, সেতো অন্তর্দেশীয় সাগর, প্রশান্ত মহাসাগর ও জুক্কো দ্বীপপুঞ্জ। সর্ব উত্তরে অবস্থিত অঞ্চল হোক্কাইদোতে আর্দ্র মহাদেশীয় জলবায়ু দেখা যায়। এখানে শীতকাল দীর্ঘ ও শীতল এবং গ্রীষ্মকাল খুব উষ্ণ থেকে শীতল। এখানে ভারী বৃষ্টিপাত দেখা যায় না, তবে শীতকালে দ্বীপপুঞ্জগুলো
শীতকালে গভীর তুষারের চাদরে আচ্ছাদিত হয়ে থাকে। জাপান সাগর অঞ্চলটি হনশুর পশ্চিম উপকূলে অবস্থিত। এখানে উত্তর পশ্চিম শীতকালীন বায়ুর প্রভাবে ভারী তুষারপাত ঘটে। গ্রীষ্মকালে এই অঞ্চলটি প্রশান্ত মহাসাগরীয় এলাকার তুলনায় শীতলতর থাকে। যদিও কখনো কখনো ফন বায়ুর প্রভাবে এই অঞ্চলটি অত্যধিক উষ্ণ হয়ে পড়ে। কেন্দ্রীয় উচ্চভূমি অঞ্চলে অন্তর্দেশীয় আর্দ্র মহাদেশীয় জলবায়ু লক্ষিত হয়। এখানে গ্রীষ্ম ও শীতে এবং দিনে ও রাতে তাপমাত্রার বিরাট পার্থক্য দেখা যায়। এই অঞ্চলে হালকা বৃষ্টিপাত হয়। যদিও শীতকালে সাধারণত তুষারপাত ঘটে। চুগোকু ও শিকোকু অঞ্চলের পার্বত্য এলাকা সেতো অন্তর্দেশীয় সাগর অঞ্চলকে মৌসুমী বায়ুর হাত থেকে রক্ষা করে, ফলে এই অঞ্চলে সারা বছরই আবহাওয়া মনোরম থাকে। প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চলে আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু দেখা যায়। এখানে শীতকাল তীব্র নয়, মাঝে মাঝে এখানে তুষারপাত হয়। অন্যদিকে দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালীন উষ্ণ ও আর্দ্র যুক্কু দ্বীপপুঞ্জের জলবায়ু উপক্রান্তীয় প্রকৃতির। এখানে শীতকালে উষ্ণ ও গ্রীষ্মকালে তীব্র উষ্ণ। এই অঞ্চল প্রধানত বর্ষাকালে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়। জাপানের গড় শীতকালীন তাপমাত্রা 5.1 ডিগ্রি সেলসিয়াস বা 41.2 ডিগ্রি ফারেনহাইট এবং গড় গ্রীষ্মকালীন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেন্টিগ্রেড বা 77.4 ডিগ্রি ফারেনহাইট। জাপানের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রা 40.9 ডিগ্রি সেন্টিগ্রেড নথিভুক্ত হয়েছিল 2007 সালের 16 আগস্ট। ওকিনাওয়ায় প্রধান বর্ষা ঋতু শুরু হয় মে মাসের গোড়ার দিকে। বৃষ্টিরেখা ধীরে ধীরে উত্তর দিকে সরতে সরতে জুলাই মাসের শেষ দিকে হোক্কাইদো এসে উপস্থিত হয়। হনশুর অধিকাংশ অঞ্চলে বর্ষাকাল শুরু হয় জুন মাসের মাঝামাঝি সময় এবং স্থায়ী হয় 6 সপ্তাহের মধ্যে। গ্রীষ্মকালের শেষ দিকে এবং শরৎকালের গোড়ার দিকে টাইফুন ঝড় ভারী প্রায়শ বৃষ্টিপাত ঘটায়। এবার জেনে নেওয়া যাক জাপানের জীববৈচিত্র্য ও পরিবেশ সম্পর্কে। জাপানের 9টি বনাঞ্চলীয় পরিবেশ অঞ্চল রয়েছে। এগুলিতে দ্বীপপুঞ্জের জলবায়ু ও ভূগোল প্রতিফলিত হয়। যুক্কু ও বনিন দ্বীপপুঞ্জে দেখা যায় ক্রান্তীয় আর্দ্র দীর্ঘপত্রী বন। প্রধান দ্বীপপুঞ্জের মনোরম জলবায়ু অঞ্চলে দেখা যায় নাতিশীতোষ্ণ দীর্ঘপত্রী ও মিশ্র বন। উত্তরের দ্বীপপুঞ্জগুলোতে শীতল অঞ্চলগুলিতে দেখা যায় নাতিশীতোষ্ণ সরলবর্গীয় বন। জাপানের বন্যপ্রাণীর 90,000 প্রজাতি দেখা যায়। এগুলোর মধ্যে বাদামি ভাল্লুক, জাপানি ম্যাকাক, জাপানি জোকোকুন কুকুর ও জাপানি জায়ান্ট সালামান্ডার উল্লেখযোগ্য। জাপানে গুরুত্বপূর্ণ উদ্ভিদ ও বন্যপ্রাণীগুলোকে রক্ষা করার জন্য জাপানের অনেকগুলি জাতীয় উদ্যান স্থাপিত হয়েছে। সেই সঙ্গে এই দেশের 37টি রামসর জলাভূমিও রয়েছে। 4টি স্থান এগুলির অসাধারণ প্রাকৃতিক মূল্যের জন্য ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির যুগে জাপান সরকার ও শিল্প সংস্থাগুলো পরিবেশ নীতিগুলোকে অবহেলা করেছিল। এর ফলে 1950 ও 1960-এর দশকে সেদেশে পরিবেশ দূষণ ব্যাপক আকার ধারণ করে। এর সমস্যার সমাধানকল্পে 1970 সালে সরকার কয়েকটি পরিবেশ রক্ষা আইন পাশ করে। 1973 সালে তেল সংকটের পরিপ্রেক্ষিতে জাপানের শক্তির যথোপযুক্ত ব্যবহারের উৎসাহ দান শুরু হয়। উল্লেখ্য, এই দেশ প্রাকৃতিক সম্পদের অভাব রয়েছে। জাপানের বর্তমান পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো হলো শহরাঞ্চলের বায়ু দূষণ, NOx, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার ও টক্সিক্স, বর্জ্য ব্যবস্থাপনা, জল ইউট্রফিকেশন, প্রকৃতি সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, রাসায়নিক ব্যবস্থাপনা ও সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সহযোগিতা। 2015 সালের জুন মাসের হিসাব অনুসারে জাপানের 40টিরও বেশি কয়লা চালিত অপবিদ্যুৎ কেন্দ্র পরিকল্পিত অথবা নির্মাণাধীন অবস্থায় রয়েছে। বেসরকারি সংস্থা ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক জলবায়ু সংক্রান্ত কাজে সর্বাধিক পদক্ষেপ গ্রহণের জন্য জাপানকে ফসিল অফ দ্য ডে পুরস্কার দিয়েছে। একটি জাতির পরিবেশ রক্ষার কাজে দায়বদ্ধতা পরিমাপকারী এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্সের 2014 সালের প্রতিবেদনে জাপানের স্থান 26তম। কোটো প্রোটোকলে স্বাক্ষরকারী জাপান উক্ত প্রোটোকল সৃষ্টিকারী 1997 সালের সম্মেলনের আয়োজক দেশ ছিল। বর্তমানে জাপান কার্বন ডাই অক্সাইড ক্ষরণ কমানোর কাজ করছে এবং জলবায়ু পরিবর্তন রুখতে অন্যান্য পদক্ষেপও গ্রহণ করছে। এবার আমরা জানব জাপানের অর্থনৈতিক ইতিহাস। জাপান কিভাবে এত উন্নত দেশে পরিণত হলো সে সম্পর্কে এখন আপনাদের জানাবো। আধুনিক জাপানের অর্থনৈতিক বিকাশ শুরু হয়েছিল এদো যুগে। এদো যুগের অধুনা বিদ্যমান শিল্প উপাদানগুলো
মধ্যে সড়ক ও জলপথ এবং ফিউচার্স কন্ট্রাক্ট, ব্যাংকিং ও ওসাকা রাইস ব্রোকার্সের বিমাগুলির মতো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি উল্লেখযোগ্য। 1868 সাল থেকে মেইজি যুগে জাপানের অর্থনীতি প্রসারণ লাভ করে। এই সময় জাপান বাজার অর্থনীতিকে গ্রহণ করেছিল। আজকের অনেক সংস্থা সেই যুগে স্থাপিত হয়েছিল। সেই সময় থেকেই জাপান এশিয়ার সর্বাধিক সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতে শুরু করে। 1960 থেকে 1980 এর দশক পর্যন্ত জাপানের সার্বিক অর্থনৈতিক বিকাশকে বলা হয় জাপানের যুদ্ধোত্তর অর্থনৈতিক বিস্ময়। এই বৃদ্ধির হার 1960 থেকে 1970 এর দশকে ছিল 7.5 এবং 1980 এর দশক ও 1990 এর দশকের গোড়ার দিকে ছিল 3.2। 1990 এর দশকে জাপানিজ অ্যাসেট প্রাইস বাবল ও শেয়ার বাজার ও রিয়েল এস্টেট বাজার থেকে স্পেকুলেটিভ অ্যাক্সেস আরোপ করার সরকারি নীতি ফলশ্রুতিতে যে লস ডিকেডের ঘটনা ঘটে, তার ফলে আর্থিক বৃদ্ধি কিছুটা হ্রাস পেয়েছিল। বৃদ্ধির হার বাড়ানোর প্রচেষ্টা ব্যর্থ হয় এবং 2000 সালের বিশ্বজনীন মন্দার প্রেক্ষিতে তা আরও হ্রাস পায়। 2005 সালের পর অর্থনৈতিক বৃদ্ধি আবার শুরু হয়। সেই বছর জিডিপি বৃদ্ধির হার ছিল 2.8%, যা সেই বছরের মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৃদ্ধির হারকে ছাপিয়ে যায়। 2012 সালের হিসাব অনুসারে নামমাত্র জিডিপি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের পর জাপানি বিশ্বের তৃতীয় বৃহত্তম জাতীয় অর্থনীতি এবং ক্রয় ক্ষমতা সাম্যের হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের পর চতুর্থ বৃহত্তম জাতীয় অর্থনীতি। 2013 সালের হিসাব অনুসারে জাপানের সরকারি ঋণের পরিমাণ দেশের বার্ষিক মোট আভ্যন্তরীণ উৎপাদনের 200%-এর বেশি বলে অনুমান করা হয়েছে, যা বিশ্বের দেশগুলোর মধ্যে বৃহত্তম। 2011 সালের মুডিজ রেটিং জাপানের দীর্ঘমেয়াদী সার্বভৌম ঋণ রেটিং 1 নছকে AA3 থেকে কমিয়ে AA2 করেছে। দেশের ঘাটতি ও ধার করার মাত্রা অনুসারে 2009 সালে বিশ্বজনীন মন্দা এবং 2011 সালের মার্চে ভূমিকম্প ও সুনামির ফলে যে বিশাল বাজেট ঘাটতি ও সরকারি ঋণ বৃদ্ধি পায়, তার রেটিং এর হারকে কমিয়ে দেয়। জাপানের শিল্প ক্ষমতা বৃহৎ। এদেশে বিশ্বের বৃহত্তম ও প্রযুক্তিগত দিক থেকে অগ্রণী মোটর গাড়ি, ইলেকট্রনিক্স যন্ত্রাংশ, ইস্পাত ও অলৌহ গঠিত ধাতু, জাহাজ, রাসায়নিক দ্রব্য, বস্ত্র, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কেন্দ্রগুলির অন্যতম। জাপানে কৃষি ব্যবসা দেশের জমির 13% ব্যবহার করে। এদেশের মৎস্য চাষ সারা বিশ্বের মৎস্য চাষের প্রায় 1500, যা চীনের পরে বিশ্বের দ্বিতীয় স্থান অধিকারী। 2010 সালের হিসাব অনুসারে জাপানের শ্রমিক সংখ্যা 65.9 মিলিয়ন। জাপানে বেকারত্বের হার বেশ কম, প্রায় 4%। 2007 সালের হিসাব অনুযায়ী জাপানে প্রায় 20 মিলিয়ন লোক, জনসংখ্যার প্রায় 17%, দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। শহরাঞ্চলে স্থানাভাব জাপানের গৃহ নির্মাণ শিল্পে প্রভাব ফেলেছে। 2005 সালের হিসাব অনুযায়ী জাপানের মাথাপিছু রপ্তানির আয় $4,210 মার্কিন। 2012 সালের হিসাব অনুসারে জাপানের রপ্তানি বাজারগুলি হলো চীন, যেখানে 18.1%, মার্কিন যুক্তরাষ্ট্রে 17.8%, দক্ষিণ কোরিয়ায় 7.7%, থাইল্যান্ড 5.5% ও হংকংয়ে 5.1%। জাপান প্রধানত পরিবহন যন্ত্রাংশ, মোটর গাড়ি, লৌহ ও ইস্পাত সামগ্রী, সেমিকন্ডাক্টর গাড়ি যন্ত্রাংশ রপ্তানি করে। 2012 সালের হিসাব অনুযায়ী জাপানের প্রধান আমদানি বাজার হলো চীন। এরপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 8.8%, অস্ট্রেলিয়া থেকে 6.4%, সৌদি আরব থেকে 6.2%, সংযুক্ত আরব আমিরাত 5%, দক্ষিণ কোরিয়া 4.6% ও কাতার 4%। জাপানের প্রধান আমদানি দ্রব্যগুলো হলো যন্ত্রপাতি, ফসিল জ্বালানি, খাদ্যদ্রব্য, রাসায়নিক দ্রব্য, বস্ত্র ও জাপানের শিল্পগুলির কাঁচামাল। বাজার শেয়ার পরিমাণ অনুযায়ী OECD দেশগুলির মধ্যে জাপানের অভ্যন্তরীণ বাজারই সর্বাপেক্ষা কম উন্মুক্ত। জুনিচিরো কোইজুমির প্রশাসন কিছু প্রতিযোগিতামুখী সংস্কার সাধন করেছিল এবং সেই সময় জাপানে বিদেশি বিনিয়োগ শুরু হয়েছিল। 2014 ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স অনুসারে 189টি দেশের মধ্যে জাপানের স্থান 27তম। এই দেশ উন্নত বিশ্বের ক্ষুদ্রতম আয়করদাতা দেশগুলির একটি। জাপানের ধনতন্ত্রের অনেকগুলি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। কেইরিৎসু সংস্থাগুলির প্রভাবশালী জাপানের কার্য পরিবেশে স্থায়ী নিয়োগ ও অভিজ্ঞতা ভিত্তিক কর্মজীবনের প্রাধান্য গুরুত্ব পায়। জাপানি কোম্পানিগুলি টয়োটা ওয়ে নামে পরিচিত ব্যবস্থাপনা পদ্ধতির জন্য পরিচিত। এখানে শেয়ার হোল্ডার কার্যকারিতা খুবই কমই দেখা যায়।
জাপানের কয়েকটি বড় সংস্থা হলো টয়োটা, নিনটেন্ডো, এনটিটি ডোকোমো, ক্যানন, হোন্ডা, তাকেদো ফার্মাসিউটিক্যাল, সনি, নিপ্পন অয়েল ও সেভেন অ্যান্ড আই হোল্ডিংস কোম্পানি। বিশ্বের কয়েকটি বৃহত্তম ব্যাংক জাপানে অবস্থিত। টোকিও শেয়ার বাজার নিক্কেই 225 ও টিওপিআইএক্স ইন্ডেক্সের জন্য পরিচিত। মার্কেট ক্যাপিটালাইজেশন অনুসারে বিশ্বের বৃহত্তম দ্বিতীয় শেয়ার বাজার। 2006 সালে হিসাব অনুসারে জাপান ফোর্বস গ্লোবাল 2000 থেকে 326টি কোম্পানির দেশ, যার শতাংশ হার 16.3। 2013 সালে ঘোষণা করা হয় জাপান শেল প্রাকৃতিক গ্যাস আমদানি করবে। বৈজ্ঞানিক গবেষণা, বিশেষত প্রযুক্তি, যন্ত্রবিদ্যা ও বায়োমেডিক্যাল গবেষণায় জাপান একটি অগ্রণী রাষ্ট্র। প্রায় 7 লক্ষ গবেষক, 130 বিলিয়ন মার্কিন ডলার গবেষণা ও উন্নয়ন বাজেটের সুবিধা পান এই দেশে। এ বাজেট বিশ্বের তৃতীয় বৃহত্তম। মৌলিক বৈজ্ঞানিক গবেষণাতেও জাপান বিশ্বে অগ্রণী একটি রাষ্ট্র। এই দেশ থেকে 21 জন বৈজ্ঞানিক পদার্থবিদ্যা, রসায়ন বা চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। 3 জন ফিল্ডস মেডেল এবং 1 জন কার্ল ফ্রেডরিক গ্যাস প্রাইজ পেয়েছেন। জাপানের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য প্রযুক্তিগত অবদানগুলির ইলেকট্রনিক্স, অটোমোবাইল, যন্ত্রপাতি, ভূমিকম্প, ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল রোবট, অপটিক্স, কেমিক্যালস, সেমিকন্ডাক্টরস ও ধাতুবিদ্যা ক্ষেত্রে রয়েছে। বিশ্বের রোবোটিক্স উৎপাদন ও ব্যবহারে জাপান অগ্রণী ভূমিকা রেখেছে। 2013 সালের হিসাব অনুসারে বিশ্বের শিল্প রোবটগুলির 20% জাপানে নির্মিত, যদিও আগে এ হার আরও বেশি ছিল। 2000 সালে সারা বিশ্বে শিল্প রোবটগুলির অর্ধাংশ ছিল জাপানে নির্মিত। জাপানের মহাকাশ সংস্থা হল জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বা জাক্সা। এখান থেকে মহাকাশ, ভিন্ন গ্রহ ও বিমান গবেষণার কাজ চলে। রকেট ও উপগ্রহ নির্মাণেও এটি অগ্রণী সংস্থা। জাপান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অংশগ্রহণকারী। 2008 সালে স্পেস শাটল অ্যাসেম্বলি ফ্লাইটের সময় সেখানে জাপানিজ এক্সপেরিমেন্ট মডিউল যুক্ত হয়। জাপানের মহাকাশ অভিযানের পরিকল্পনাগুলি হল শুক্র গ্রহে আকাতসুকি নামে একটি মহাকাশযান পাঠানো, 2016 সালে মার্কুরি ম্যাগনেটোস্ফেরিক অরবিটার উৎক্ষেপণ এবং 2030 সালের মধ্যে চাঁদে একটি বেস গঠন। 2007 সালে 14 ডিসেম্বর জাপান সেলিনে সেলিনোলজিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এক্সপ্লোরার নামে একটি চন্দ্রযান একটি HIIA মডেল ক্যারিয়ার রকেটের মাধ্যমে তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করে। অ্যাপোলো কর্মসূচির পর থেকে বৃহত্তম চন্দ্র অভিযান ছিল কাগুয়া। এর উদ্দেশ্য ছিল চাঁদের উৎস ও বিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ। 4 অক্টোবর এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে এবং প্রায় 100 কিলোমিটার উচ্চতায় উড়ে যায়। এই যানটির অভিযান শেষ হয় 2009 সালের 11 জুন। এই দিন জাক্সা ইচ্ছাকৃতভাবে চাঁদের সঙ্গে এই যানটির সংঘর্ষ ঘটিয়েছিল। এবার জেনে নিই জাপানের পরিবহন ব্যবস্থা। অত্যাধুনিক এবং পরিবহন অবকাঠামো ব্যয়বহুল। জাপানের সড়ক নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করা হয়। সমগ্র দেশব্যাপী বিস্তৃত 1.2 মিলিয়ন কিলোমিটারের পাকা রাস্তা জাপানের প্রধান পরিবহন ব্যবস্থা। জাপানে বামহাতি ট্রাফিক পদ্ধতি প্রচলিত। বড় শহরে যাতায়াতের জন্য নির্মিত সড়কসমূহ ব্যবহারের জন্য সাধারণত টোল নেওয়া হয়। জাপানে বেশ কয়েকটি রেলওয়ে কোম্পানি রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা বিদ্যমান। এসব রেল কোম্পানির মধ্যে জাপান রেলওয়ে গ্রুপ, সেইবো রেলওয়ে, কেইও কর্পোরেশন, কিনটেৎসু কর্পোরেশন উল্লেখযোগ্য। এসব কোম্পানি রেল পরিবহনকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে, যেমন রেল স্টেশনে খুচরা দোকান স্থাপন। প্রায় 250 কিলোমিটার বিস্তৃত শিনকানসেন জাপানের প্রধান শহরগুলোকে সংযুক্ত করেছে। এছাড়া অন্যান্য রেল কোম্পানিও সময়ানুবর্তিতার জন্য সুপরিচিত। জাপানে 173টি বিমানবন্দর রয়েছে। সবচেয়ে বড় অভ্যন্তরীণ বিমানবন্দর হল হানেদা বিমানবন্দর। এটি এশিয়ার সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। জাপানের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর হল নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর। অন্যান্য বড় বিমানবন্দরের মধ্যে রয়েছে কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর, শোবু সেন্ট্রিয়ার বিমানবন্দর। জাপানের সবচেয়ে বড় সমুদ্র বন্দর হল নাগোয়া বন্দর। জনসংখ্যার দিক থেকে জাপান বিশ্বের 10ম জনবহুল দেশ। 2008 সালে জাপানের জনসংখ্যা ছিল 12,77,00,000। 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের
শুরুর দিকে জাপানের জনসংখ্যার দ্রুত বৃদ্ধি ঘটে, তবে সম্প্রতি জন্মহারের পতন এবং বিদেশ থেকে নিট অভিবাসন মোটামুটি শূন্যের কোটায় হওয়াতে অতি সম্প্রতি 2005 সাল থেকে জাপানের জনসংখ্যা হ্রাস পেতে শুরু করেছে। জাপানের জনগণ জাতিগতভাবে একই রকম। এখানে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি এবং গড় আয়ু 81 বছরের কিছু বেশি। 2025 সাল নাগাদ 65 থেকে 85 বছর বয়স বিশিষ্ট নাগরিকের অংশ 6% থেকে 15% উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। জাপান মূলত একটি নগর ভিত্তিক রাষ্ট্র। মোট জনসংখ্যার মাত্র 4% কৃষিকাজে নিয়োজিত। বহু কৃষক কৃষিকাজের পাশাপাশি পার্শ্ববর্তী শহরগুলিতে অতিরিক্ত কাজ করে জীবিকা নির্বাহ করে। শহরের জনসংখ্যা প্রায় 8 কোটি। হনশু দ্বীপের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এবং কিয়ংশু দ্বীপের উত্তরাংশে বসবাস করে। সবচেয়ে জনবহুল শহরগুলির মধ্যে আছে টোকিও মহানগর এলাকা, প্রায় 1 কোটি 30 লক্ষ, ইয়োকোহামা 36 লক্ষ, ওসাকায় 26 লক্ষ, নাগোয়াতে 22 লক্ষ, সাপ্পোরো 18 লক্ষ, কিয়োতো 15 লক্ষ, কোবে 15 লক্ষ, কাওয়াসাকি 14 লক্ষ, ফুকুওকা 14 লক্ষ এবং সাইতামা 12 লক্ষ। জাপানি ভাষা জাপানের সরকারি ভাষা। এই ভাষাতে জাপানের প্রায় 98% লোক কথা বলেন। এছাড়া জাপানের স্বল্প সংখ্যক লোক, প্রায় 7 লক্ষ লোকের মতো কোরীয় ভাষায় কথা বলে। জাপানের অধীনস্থ রিওকিউ দ্বীপপুঞ্জে রিওকিউয়ান ভাষাসমূহ প্রচলিত। এগুলোতে প্রায় 9 লক্ষ লোক কথা বলেন। জাপানের সংস্কৃতি বলতে জাপানের অনবরত বিদেশি সংস্কৃতি গ্রহণ করে, সেই সঙ্গে জন্মায় তাদের নিজেদের সংস্কৃতির বৈশিষ্ট্য। খ্রিস্টপূর্ব 4th শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 9ম শতাব্দী পর্যন্ত খেয়ার মাধ্যমে ইউরোপ ও এশিয়ার সংস্কৃতি জাপানে প্রবেশ করে। পরে সুই রাজবংশ ও থাং রাজবংশের প্রভাবের ফলে চীনা সংস্কৃতি জাপানে প্রবেশ করে। এরপর 10ম শতাব্দীতে জাপান ও অন্যান্য পূর্ব এশিয়ার দেশসমূহের সাথে যোগাযোগ কম হওয়ার কারণে জাপানে আসে তাদের নিজস্ব স্টাইলের সংস্কৃতি। 16শ শতাব্দীর মধ্যভাগ ইউরোপের সংস্কৃতি জাপানে প্রবেশ করে, তাদের সংস্কৃতি বিরাট পতন ঘটিয়েছে। 17দশ শতাব্দীর পর এদো যুগে পুনরায় আস্তে আস্তে জাপানের সংস্কৃতির উন্নয়ন হতে শুরু করে। মেইজি যুগে জাপানের পাশ্চাত্য সংস্কৃতি প্রবেশ করে, জাপানের সংস্কৃতির বিরাট পরিবর্তন আসে, যেমন ক্রীড়া, চলচ্চিত্র ইত্যাদি। কিন্তু 1920 সালের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পাশ্চাত্য সংস্কৃতি বেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সংস্কৃতির প্রভাবে জাপানিজদের সংস্কৃতি এবং জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে, কিন্তু এতে করে জাপানিজদের নিজস্ব প্রাচীন সংস্কৃতির নাম ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। জাপানি অর্থনীতির দ্রুত উন্নয়ন হয়েছে, আরও এর পিছনে জাপানি অ্যানিমে এবং ইলেকট্রনিক গেমসের বিরাট অবদান রয়েছে, কারণ জাপানি অ্যানিমে এবং ইলেকট্রনিক গেমস বিশ্বের বাজারে খুব ভালো চলছে। বর্তমান জাপানে রয়েছে 14টি বিশ্ব ঐতিহ্য, তার মধ্যে 11টি হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য এবং অবশিষ্ট 3টি হচ্ছে প্রাকৃতিক ঐতিহ্য। জাপানের প্রধান 2টি ধর্ম হলো শিন্তো ধর্ম ও বৌদ্ধ ধর্ম। প্রাকৃতিক শক্তিসমূহের প্রাচীন উপাসনার বিভিন্ন পৌরাণিক কাহিনী শিন্তো ধর্মের ভিত্তি। শিন্তো ধর্মে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে কিছু বলা নেই বলে বৌদ্ধ ধর্ম ও শিন্তো ধর্ম বহু যুগ ধরে জাপানের সহাবস্থান করেছে। অনেক ক্ষেত্রে শিন্তো উপাসনালয় এবং বৌদ্ধ মন্দিরগুলি প্রশাসনিকভাবে সংযুক্ত হয়ে পড়ে। বর্তমানেও বহু জাপানি দুই ধর্মই সমানভাবে অনুসরণ করে। শিন্তো ধর্ম 1600 থেকে 1900 শতকে বিস্তার লাভ করে। মেইজি পুনঃ প্রতিষ্ঠার সময় জাপানি নেতারা শিন্তো ধর্ম গ্রহণ করে এবং এটিকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতায় প্রদান করে জাপানিজদের মধ্যে জাতীয়তাবাদী ও দেশপ্রেমী অনুভূতিতে জাগিয়ে তুলতে ব্যবহার করেন। জাপানের সম্রাটকে ঈশ্বরের অবতার মনে করা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিন্তো ধর্মের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা বন্ধ হয়ে যায় এবং সম্রাট দেবত্ব বিসর্জন দেন। বর্তমান জাপানিজদের জীবনে শিন্তো ধর্মের কোনো কেন্দ্রীয় ভূমিকা নেই। স্বল্প সংখ্যক অনুসারী বিভিন্ন শিন্তো উপাসনাগুলিতে যান। ঐতিহাসিকভাবে বিখ্যাত বা প্রাকৃতিক সৌন্দর্যময় উপাসনাগুলিতে অনেক পর্যটকরাও বেড়াতে আসেন। এগুলোতে বহু বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় এবং জন্মের পর অন্যান্য গুরুত্বপূর্ণ সময় শিশুদের এখানে নিয়ে আসা হয়। প্রতি বছর এগুলোকে কেন্দ্র করে অনেক উৎসব হয়। জাপানের অনেক বাসাতে শিন্তো দেব দেবীদের পূজার উদ্দেশ্যে নির্মিত একটি তাক বা স্থান থাকে। 6ষ্ঠ শতকে জাপানে প্রথম বৌদ্ধ ধর্মের আগমন ঘটে এবং পরের প্রায় 10 শতক ধরে এটি জাপানের বুদ্ধিবৃত্তিক, শৈল্পিক, সামাজিক ও রাজনৈতিক জীবনের উপর গভীর প্রভাব ফেলে। জাপানের বেশিরভাগ অন্ত্যেষ্টিক্রিয়ার দায়িত্ব থাকে বৌদ্ধ পুরোহিতরা। বহু জাপানি পূর্বপুরুষদের স্মরণে বৌদ্ধ মন্দিরে যায়।
ষষ্ঠ ও নবম শতকের মাঝামাঝি সময়ে চীন থেকে কনফুসিয়াসবাদের আগমন ঘটে, কিন্তু বৌদ্ধ ধর্মের তুলনায় এর গুরুত্ব ছিল কম। 1900 শতকের শেষ ভাগ পর্যন্ত এটি জাপানের প্রাতিষ্ঠানিকভাবে বিরাজমান ছিল এবং আজও জাপানি চিন্তাধারা ও মূল্যবোধের কনফুসিয়াসের দর্শনে বড় প্রভাব দেখতে পাওয়া যায়। এই ছিল জাপান সম্পর্কে ভিডিও। জাপানের ইতিহাস সম্পর্কে আমরা জেনেছি, জাপান কিভাবে এত উন্নতি করেছে এবং কিভাবে তারা এত বর্বর জাতি থেকে একটা ভালো জাতিতে পরিণত হয়েছে আমরা জেনেছি। তো আজকের মতো এখানে শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই যদি আপনাদের কিছু জানার থাকে জাপান সম্পর্কে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের জানানোর জন্য। সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। সুস্থ থাকুন, ভালো থাকুন।